আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই আলোচিত এবং সমালোচিত বিষয় একটি। সেটি হচ্ছে যে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা। এই মামলাগুলোর আইনগত ভিত্তি আছে কিনা, আবার এই মামলাগুলো সাজা হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা কোন পরিস্থিতিতে সাজা হতে পারে, কোন পরিস্থিতিতে সাজা হবে না, এই বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনার শুরুতেই আমাদেরকে যে প্রাসঙ্গিক আইন, সেই আইনগুলোর সেকশনগুলো আমি বলে দিচ্ছি। প্রথমত, পেনাল কোড 1860, এই আইনের সেকশন 375, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর সেকশন 9-1, এবং পেনাল কোড 1860 এর সেকশন 90। এই তিনটি সেকশন এখানে প্রাসঙ্গিক। প্রথমত, রেপ বা ধর্ষণ কি? ধর্ষণ বলতে বোঝায় নিজের স্ত্রী নয় এমন কোনো প্রাপ্তবয়স্ক নারীর সাথে তার সম্মতি ব্যতিরেকে যদি ইন্টারকোর্স করা হয় তাহলে সেটি হচ্ছে রেপ। তো সুতরাং নিজের স্ত্রী কিনা এবং প্রাপ্তবয়স্ক কিনা, এই দুইটা ক্ষেত্রে আমরা ধরে নেই যে ভিকটিম নিজের স্ত্রী না এবং প্রাপ্তবয়স্ক। তাহলে রেপ হওয়ার ক্ষেত্রে যেটা বাকি থাকে সেটা হচ্ছে সম্মতি বা কনসেন্ট। অর্থাৎ যদি এই ইন্টারকোর্সে নারীর কনসেন্ট থাকে তাহলে সেটা রেপ হবে না, যদি কনসেন্ট না থাকে তাহলে রেপ হবে। এখন বিয়ের প্রলোভনে ধর্ষণ যে মামলাগুলো হয় সেখানে আমরা বুঝি যে কনসেন্ট দেয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? যে এই অ্যাকিউজড সে ভিকটিমকে প্রতিশ্রুতি দিয়েছিল সে বিয়ে করবে। তো সুতরাং এখানে একটা কনসেন্ট আছে। কনসেন্ট থাকলে রেপ হয় না, এটা আমরা ডেফিনেশনে জানি। কিন্তু সেকশন 90 পেনাল কোড, এখানে ভ্যালিড কনসেন্টের কথা বলা আছে, যে আইনের দৃষ্টিতে কোন কনসেন্ট ভ্যালিড, কোন কনসেন্ট ইনভ্যালিড। তো যদি কনসেন্ট আইনের দৃষ্টিতে ইনভ্যালিড হয় তাহলে কিন্তু সেখানে রেপ হবে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে বিয়ের শর্তে বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কনসেন্ট নেওয়া, এই কনসেন্ট ভ্যালিড কি ইনভ্যালিড? তো সেকশন 90-তে কনসেন্ট কখন ভ্যালিড হয়, কখন ইনভ্যালিড হয়, এটার কয়েকটা সিচুয়েশন দেওয়া আছে। যেমন আছে যে 12 বছরের নিচে যদি কেউ কোনো কনসেন্ট দেয় সেটা ভ্যালিড না। এটা পেনাল কোডের সব সেকশনের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা রেপের ক্ষেত্রে যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে সেকশন 90-তে আছে মিসকনসেপশন অফ ফ্যাক্ট। অর্থাৎ কোনো কিছু ভুল বুঝে যদি কেউ কনসেন্ট দেয় অথবা অন্য পক্ষ যদি প্রতারণা করে কনসেন্ট আদায় করে তাহলে সেই কনসেন্ট ভ্যালিড হবে না। তাহলে আমরা শেষ পর্যন্ত এসে দেখলাম যে এই ইন্টারকোর্সের ক্ষেত্রে কনসেন্ট যদি মিসকনসেপশন অফ ফ্যাক্ট এর উপর ভিত্তি করে হয় তাহলে সেই কনসেন্ট ইনভ্যালিড এবং রেপ হবে। আর যদি সেটা মিসকনসেপশন অফ ফ্যাক্ট বলা না যায় বা এর মধ্যে না পড়ে তাহলে রেপ হবে না। আমাদের রেপের আরেকটা সেকশন আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন সেকশন 9-1। এখন বেশিরভাগ এই সেকশনেই মামলাটা হয়। তো 9-1 সেকশনে রেপের ডেফিনেশন নাই। এখানে ধর্ষণ সম্পর্কে জেনারেল কথাবার্তা বলা হচ্ছে যে ধর্ষণের শাস্তি কী হবে। তো এখানে একটা আছে যে প্রতারণামূলকভাবে সম্মতি আদায় করে। তো প্রতারণামূলকভাবে সম্মতি আদায় করেও যদি কেউ ইন্টারকোর্স করে তাহলে সেটা রেপ হবে। এখন এই প্রতারণামূলক কি না আর ওইখানে কনসেন্ট ভ্যালিড কিনা সব মিলে আমাদের কাছে একটা প্রশ্ন এখন, যে কনসেন্ট যেটা দেয়া হয়েছে সেটা মিসকনসেপশন অফ ফ্যাক্টের মধ্যে পড়বে কিনা। এটি হচ্ছে আমাদের আইন, যে মিসকনসেপশন অফ ফ্যাক্টের উপর ভিত্তি করে যদি কনসেন্ট হয় তাহলে সেটা ইনভ্যালিড বা ইললিগাল, আইনের দৃষ্টিতে সেটার জাস্টিফিকেশন নাই, এবং ওই কনসেন্টের উপর ভিত্তি করে যদি ইন্টারকোর্স হয় তাহলে পরবর্তীতে রেপের অ্যালিগেশন আসতে পারে। এখন কোনটা মিসকনসেপশন অফ ফ্যাক্ট, কোনটা মিসকনসেপশন অফ ফ্যাক্ট না, এইটা বুঝবো কিভাবে? বুঝবো এভাবে যে এখানে যিনি কনসেন্ট নিচ্ছেন, আমরা জানি যে রেপ মামলায় অ্যাকিউজড হয় সবসময় ম্যান, কখনো উইমেন রেপের অ্যাকিউজড হতে পারে না। এখন যিনি পুরুষ তিনি যখন কনসেন্ট নিচ্ছেন, অ্যাট দ্য টাইম অফ বিগিনিং অর অ্যাট দ্য টাইম অফ ইনসেপশন, সে যে
এই যে প্রতিশ্রুতিটা দিচ্ছে, এই প্রতিশ্রুতিটা কি মিথ্যা প্রতিশ্রুতি, অথবা এই প্রতিশ্রুতিটা সে কি বাস্তবায়ন করতে চায়? যখন সে কনসেন্ট নিচ্ছে, অ্যাট দ্য টাইম অফ টেকিং কনসেন্ট, যদি তার ইচ্ছা থাকে যে সে তাকে বিয়ে করতে চায়, তাহলে এই কনসেন্ট মিসকনসেপশন অফ ফ্যাক্ট হবে না এবং এই ক্ষেত্রে রেপ হবে না। অর্থাৎ কনসেন্ট নেয়ার সময় যদি অ্যাকিউজডের ইচ্ছা থাকে, ইন্টেনশন থাকে যে সে বিয়ে করবে, তাহলে সেটা মিসকনসেপশন অফ ফ্যাক্ট হবে না, রেপ হবে না। পরবর্তীতে সে বিয়ে করতে পারুক বা না পারুক, কোনো কারণে যদি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে সমর্থ নাও হয়, তারপরেও রেপের অ্যালিগেশনে সে দোষী হবে না। কিন্তু কনসেন্ট নেওয়ার সময় যদি তার ইন্টেনশন থাকে যে সে বিয়ে করবে না, কিন্তু তাকে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, তাহলে রেপের অ্যালিগেশন আসবে। অর্থাৎ এখানে মূল পয়েন্টটা হচ্ছে, যে মোমেন্টে সে ওই নারীর কনসেন্ট নিচ্ছে, ওই মোমেন্টে তার উদ্দেশ্যটা কি। ওই মোমেন্টে যদি তার উদ্দেশ্য থাকে সে বিয়ে করবে, তাহলে রেপ হবে না, পরবর্তীতে সে করুক বা না করুক। কিন্তু ওই মোমেন্টেই যদি ইচ্ছা থাকে যে না সে বিয়ে করবে না, তাহলে রেপ হবে। আমরা কয়েকটা কেসের মাধ্যমে আলোচনা করব যে কখন রেপ হয়, কখন হয় না। এক্ষেত্রে আমরা আমাদের দেশের কেস রেফার করতে পারি। আমাদের দেশের কেস আছে নাজিমউদ্দিন ভার্সেস স্টেট। এটা 69 DLR হাইকোর্ট ডিভিশন 235 নম্বর পৃষ্ঠায় রিপোর্টেড। এই কেসে মিস্টার নাজিমউদ্দিন, তিনি ভিকটিমের সাথে একটা সেক্সুয়াল ইন্টারকোর্সে জড়িত ছিলেন। তিনি ভিকটিমকে এইভাবে প্রলুব্ধ করেছেন যে তিনি একটি কোরআন হাতে নিয়ে শপথ নিয়ে বলেছেন, আমি তোমাকে বিয়ে করব, এখন থেকে আমরা হাজব্যান্ড ওয়াইফ মনে করতে পারো। এভাবে ভিকটিম তাকে কনসেন্ট দিয়েছে, তাদের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে এবং তারা একসাথে কক্সবাজার গিয়ে হাজব্যান্ড ওয়াইফের মতো থেকেছেও। পরবর্তীতে সেই অ্যাকিউজড তিনি বিয়ে করতে অস্বীকার করেন, ভিকটিম তার বিরুদ্ধে রেপ মামলা করেন। এখানে ভিকটিম ওই সময়ে যখন সে কনসেন্ট দিয়েছিল তখন তার বয়স ছিল 24। আদালতে জেরায় তিনি বলেছিলেন যে মুসলমানদের বিয়ে কিভাবে হয় সে বিষয়ে তার জানাশোনা আছে এবং কোরআন হাতে নিয়ে বললে যে কারো বিয়ে হয় না সেটাও সে বোঝে এবং সে স্কুলে পড়াশোনাও করেছে কিছুদূর। তো সুতরাং কোর্ট বলেছে যে একটা 24 বছর বয়স্ক নারী যার স্কুলের পড়াশোনাও আছে এবং যে জানে যে মুসলমানদের বিয়ে কিভাবে হয় এবং সে সামাজিকভাবেও জানে যে বিয়ের আগে ইন্টারকোর্সে এঙ্গেজ হওয়া এটা সামাজিকভাবে গ্রহণযোগ্য না, তো সেই ক্ষেত্রে সে এখানে একটা মিসকনসেপশন অফ ফ্যাক্টের মধ্যে আছে, এটা কোর্ট গ্রহণ করে নাই। কোর্ট গ্রহণ করেছে এখানে সে ভলান্টারিলি স্বেচ্ছায় কনসেন্ট দিয়েছে এবং এই কনসেন্টের রিস্ক তার উপরে সে জেনে বুঝে কনসেন্ট দিয়েছে, এখানে রেপ হবে না। কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন অ্যাকিউজডকে খালাস দিয়েছে। একই ধরনের আমরা অবজারভেশন দেখতে পাই। এইটা মামলাটা হচ্ছে কামাল প্রামাণিক ভার্সেস স্টেট 61 DLR হাইকোর্ট ডিভিশন 508 নম্বর পৃষ্ঠায় এটা রিপোর্টেড। এই মামলাটাতেও একই ঘটনা। কোর্ট বলেছে যে একজন ম্যাচিউরড মহিলা সে যদি কনসেন্ট দেয় তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা সে জেনে বুঝিয়ে দিয়েছে এবং সে সোসাইটির যে অবস্থা, কনসেন্ট বা সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা সে ভালো করে বুঝে। তো সুতরাং এই ক্ষেত্রে এটা মিসকনসেপশন অফ ফ্যাক্ট, এটা বলা যাবে না, তারা অ্যাকিউজডকে খালাস দিয়েছে। এই কেসে আমাদের প্রথম যে কেসটা বললাম নাজিমউদ্দিন ভার্সেস স্টেট, এই কেসে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন ভারতীয় সুপ্রিম কোর্টের একটা মামলার নজির এর উপর তারা নির্ভর করেছেন। নজিরটাকে তারা ব্যাখ্যা করে এই কেসের সাথে মিলিয়ে রায় দিয়েছেন। সেই কেসটা ছিল জয়ন্তী রানী পান্ডা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে মিস জয়ন্তী রানী, উনি একজন স্কুল শিক্ষক ছিলেন। ওনার এক কলিগের সাথে ওনার একটা অ্যাফেয়ার ছিল এবং উনি সেই কলিগের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সে এঙ্গেজ হয়েছেন
এবং সেটা রিপিটেড বারবার হয়েছে। পরবর্তীতে তার কলিগ তাকে বিয়ে করতে অস্বীকার করে এবং উনি তখন এই কলিগের বিরুদ্ধে রেইপের মামলা করেন, যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেইপ। তখন সুপ্রিম কোর্ট বলেছে যে একজন প্রাপ্তবয়স্ক ভদ্রমহিলা তিনি যদি কখনো সেক্সুয়াল ইন্টারকোর্সে কনসেন্ট দেন এবং সোসাইটির এই নর্মসগুলো জেনে বুঝে, তার বয়স পর্যাপ্ত এবং তিনি শিক্ষিত, এই অবস্থায় তিনি যখন কনসেন্ট দিয়েছেন, তার মানে হচ্ছে তিনি ভলান্টারিলি ফ্রি কনসেন্ট দিয়েছেন। এখানে মিসকনসেপশন অফ ফ্যাক্ট নাই এবং তিনি নিজের পার্ট থেকেই এই প্রমিসকিউইটি বা এই যে একটা সোশ্যালি আনএক্সেপ্টেবল একটা নর্মসের মধ্যে উনি কনসেন্ট দিয়েছেন, এটি তিনি ভলান্টারিলি দিয়েছেন এবং এখানে মিসকনসেপশন অফ ফ্যাক্ট নাই, তারা এই অ্যাকিউজডকে কোর্ট খালাস করে দিয়েছে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিসকনসেপশন অফ ফ্যাক্টের ক্ষেত্রে যিনি রেপের অ্যালিগেশনটা তুলবেন, প্রসিকিউট্রিক্স, তার উপর একটা হেভি বার্ডেন আছে। এই বার্ডেনটা হচ্ছে তাকে প্রমাণ করতে হবে যে ওই যে অ্যাকিউজড সে কনসেন্ট নেওয়ার সময় তার বিয়ে করার ইচ্ছে ছিল না। আমরা যদি ভারতীয় সুপ্রিম কোর্টের আরও কিছু মামলা এই ক্ষেত্রে দেখি, তাহলে সর্বশেষ দেখব ভারতের বর্তমান যিনি চিফ জাস্টিস, উনি একটা রায় দিয়েছেন। রায়টা হচ্ছে প্রমোদ সুরিভান পাওয়ার ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র। এই মামলাটা 2019 সালে। এখানে উনি সুন্দরভাবে দুইটা বিষয় ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে যে ফলস প্রমিস টু ম্যারি, আর একটা হচ্ছে ব্রিচ অফ প্রমিস টু ম্যারি, অর্থাৎ বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কনসেন্ট নেওয়া, আর একটা হচ্ছে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করা। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কনসেন্ট কখন নিচ্ছি? যখন আমি কনসেন্ট নেওয়ার সময়ই জানি যে এই বিয়ে আমি করব না। আর ব্রিচ অফ প্রমিস টু ম্যারি, এটা কখন? কনসেন্ট নেওয়ার সময় আমার ইচ্ছে ছিল বিয়ে করব, কিন্তু পরবর্তীতে কোনো না কোনো কারণে আমি সেই প্রমিস বাস্তবায়ন করতে পারি নাই। ফর হোয়াট এভার রিজন আমি যদি প্রমিস ব্রিচ করি, তার জন্য আমার বিরুদ্ধে রেপের অ্যালিগেশন আসবে না। এই মামলাতেও কোর্ট অ্যাকিউজডকে খালাস দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। এখানে আমরা বললাম যে কনসেন্ট নেওয়ার সময় যদি তার ইন্টেনশন থাকে, পরবর্তীতে সে যদি বিয়ে করতে নাও পারে, সেই ক্ষেত্রেও সে খালাস পাবে। এটার সুন্দর একটা মামলা আছে, উদয় ভার্সেস স্টেট অফ কর্ণাটকা। উদয় ভার্সেস স্টেট অফ কর্ণাটকা 2003 সালের রিপোর্টেড কেস। এই কেসে অ্যাকিউজড এবং ভিকটিমের মধ্যে রোম্যান্টিক অ্যাফেয়ার বা রিলেশনশিপ ছিল। এই ক্ষেত্রে কোর্ট বলেছে যেখানে এই প্রসিকিউট্রিক্স বা বাদী সে এমন একজনকে কনসেন্ট দিয়েছে যার সাথে তার ডিপলি রোম্যান্টিক একটা রিলেশনশিপ আছে। এই ক্ষেত্রে সে মিসকনসেপশন অফ ফ্যাক্টে কনসেন্ট দিয়েছে এরকম না। এই সবগুলো ক্ষেত্রেই সে হয়তো কনসেন্ট দিয়েছে উইথ এ হোপ টু গেট ম্যারিড, যে তার একটা বিয়ের আশা আছে, কিন্তু এটা মিসকনসেপশন অফ ফ্যাক্ট, এই ক্ষেত্রে এটা কোর্ট অ্যালাউ করে নাই। এই ক্ষেত্রে আমরা পুরনো একটা কেস যেটা রেফার করেছিলাম, জয়ন্তী রানী পান্ডা, ওইটাকে আমরা মনে করতে পারি। ওই কেসে সুপ্রিম কোর্ট একটা কথা বলেছিল যে একটা ফিউচার আনসার্টেইন ডেটে আমি বিয়ে করব, এই প্রমিস দেয়া এবং এই প্রমিসের উপর ভিত্তি করে যদি কেউ কনসেন্ট দেয়, সেটাকে মিসকনসেপশন অফ ফ্যাক্ট বলা যাবে না। কারণ ফিউচার আনসার্টেইন ডেটে প্রমিস কে রাখতে পারে বা না রাখতে পারে, এখানে নানা ধরনের ফ্যাক্টর আছে। তো সুতরাং ওইটার উপর ভিত্তি করে কারোর বিরুদ্ধে রেপ অ্যালিগেশন আনা যাবে না। তো উদয় ভার্সেস স্টেট অফ কর্ণাটকা, এই মামলাটাতে কোর্ট ওই কথাটাই বলেছে যে এখানে মিসকনসেপশন অফ ফ্যাক্ট হবে না, কারণ এখানে অ্যাকিউজড এর সাথে ভিকটিমের অনেক দিনের একটা রোম্যান্টিক রিলেশনশিপ আছে, সে জেনে বুঝেই কনসেন্ট দিয়েছে। ঠিক একইভাবে আমরা দেখি দিলীপ কুমার ভার্সেস স্টেট অফ বিহার। এই মামলাটাতে, এটা ওই উদয় ভার্সেস স্টেটের 2 বছর পরের মামলা, 2005 সালের মামলা। এই মামলাটাতে কোর্টের ফাইন্ডিংস হচ্ছে এটা যে অ্যাকিউজড প্রথমে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে অ্যাকিউজডের ফ্যামিলি তারা অ্যাকিউজডের উপর প্রেশার ক্রিয়েট করার কারণে সে আর ওই নারীকে বিয়ে করতে পারে নাই। আমাদের সোসাইটিতে নানা ধরনের প্রেশার থাকতে পারে বা কারণ থাকতে পারে,
তার মধ্যে এখানে একটা কারণ ছিল যে কাস্টের একটা ডিফারেন্স ছিল, যে কাস্টের ডিফারেন্সের কারণে বিয়ে করতে পারছে না। তো এই ক্ষেত্রে যখন কাস্টের ডিফারেন্স থাকে বা অন্য কোনো কারণে ফ্যামিলি প্রেশারে বা বিয়ে করতে না পারে, সেই ক্ষেত্রে কোর্ট ধরে নিয়েছে যে অ্যাট দ্য টাইম অফ টেকিং কনসেন্ট তার ইন্টেনশন ছিল বিয়ে করার। তো সুতরাং পরবর্তীতে যদি ওই প্রমিস ভঙ্গ হয় তাহলে ইট ইজ এ কেস অফ ব্রিচ অফ প্রমিস টু ম্যারি, নট ফলস প্রমিস। মিথ্যা প্রতিশ্রুতি না, বরং প্রতিশ্রুতি ভঙ্গ। মিথ্যা প্রতিশ্রুতি হলে মিসকনসেপশন অফ ফ্যাক্ট এবং রেপ হবে, আর যদি প্রতিশ্রুতি ভঙ্গ হয় তাহলে রেপ বা কোনো ক্রিমিনাল আইনে, ফৌজদারি আইনে কোনো প্রতিকার নাই। তাহলে কি সব আসামির খালাস পেয়ে যাবে? এই মামলায় কি কখনোই সাজা হয় না? দুইটা ছোট মামলা বলি যেখানে এই সব ঘটনায় সাজা হয়েছে। এখন এই ঘটনার আগে একটা প্রশ্ন আসে যে আমাদের মূল পয়েন্টটা দাঁড়ালো যে অ্যাট দ্য টাইম অফ টেকিং কনসেন্ট ইন্টেনশনটা কি ছিল, আমরা এটা কিভাবে প্রমাণ করব? এটা একটা প্রমাণের বিষয় এবং প্রমাণ সবসময় এভিডেন্সের বিষয়। তো এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে। এখানে নানা ধরনের উপায় থাকতে পারে, যেমন যখন সে এই কনসেন্ট নিচ্ছে অ্যাট দ্য সেম টাইম আরও কয়েকজনের সাথে তার রিলেশনশিপ আছে, প্রত্যেককে সে একই কথা বলেছে। এখন এই ক্ষেত্রে মুসলমানদের ক্ষেত্রে সুযোগ আছে একসাথে 4টা পর্যন্ত বিয়ে করার, তাহলে সে 4জনকেও প্রমিস করতে পারে, বিয়ে করতে তো 4জন বাধা নাই। প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে হবে যে আসলে ওই সার্কামস্ট্যান্সেসে সে কী করেছে। তো প্রথম আমরা এভিডেন্সের কথা বললাম, আরও থাকতে পারে যে সে তার কোনো বন্ধু ঘনিষ্ঠ কারো কাছে একটা মাছি বা মশার মতো কি যেন একটা ডিস্টার্ব করতেছে, একটু দুঃখিত। তো আমরা বলতে পারি যে সে তার বন্ধু বা অন্য কাউকে বলেছে যে সাথে আমার সম্পর্ক এই ধরনের ইন্টারকোর্স হচ্ছে, কিন্তু একে বিয়ে করার ইচ্ছা নাই। এই ধরনের স্বীকারোক্তি যদি সে কারোর কাছে করে থাকে, অথবা অন্য আরও অনেকের সাথে তার সম্পর্ক থাকে, অথবা তার অলরেডি বিয়ে করা বউ আছে, এসব ক্ষেত্রে আবার কোর্ট এমন সিদ্ধান্ত দিয়েছে যেখানে গার্ল বা এই যে ভিকটিম অলরেডি ম্যারিড, সে ম্যারিড থাকা অবস্থায় আরেকজন তাকে প্রতিশ্রুতি দিয়েছে, তখন তার সাথে ইন্টারকোর্স করেছে। কোর্ট এখানেও বলেছে যে এটা মিসকনসেপশন অফ ফ্যাক্ট হবে না। আমরা এক্ষেত্রে একটা মামলার কথা বলতে পারি, প্রশান্ত ভারতী ভার্সেস স্টেট অফ দিল্লি। এই মামলায় ভারতীয় সুপ্রিম কোর্ট বলছে যে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ভিকটিমের বয়স। ভিকটিম যদি অল্প বয়স্ক হয় তাহলে তাকে ভুল বোঝানো সহজ, তো সেই ক্ষেত্রে মিসকনসেপশন অফ ফ্যাক্টের একটা সম্ভাবনা থাকে। এরপরে আর এক আমরা যে কথা ছিল যে আসলে কখন কখন সাজা হয়, এই ধরনের আমরা কিছু ঘটনা বলবো। তার মধ্যে একটা মামলা আছে স্টেট অফ উত্তরপ্রদেশ ভার্সেস নওশাদ। এই মামলায় কোর্ট ভিকটিমকে সাজা দিয়েছে। প্রথমে জজ কোর্ট সাজা দিয়েছে, হাইকোর্ট খালাস দিয়েছে, সুপ্রিম কোর্ট আবার সাজা দিয়েছে। হাইকোর্ট খালাস দিয়েছিল যে হাইকোর্টের কাছে মনে হয়েছিল যে এভিডেন্স দেখে যে অ্যাট দ্য টাইম অফ টেকিং কনসেন্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং বিয়ে করার ইচ্ছা ছিল না, এটা প্রমাণিত হয় নাই। কিন্তু সুপ্রিম কোর্ট একই এভিডেন্স দেখে সুপ্রিম কোর্টের কাছে প্রমাণিত হয়েছে যে অ্যাট দ্য টাইম অফ টেকিং কনসেন্ট এখানে তার বিয়ে করার ইচ্ছা ছিল না। এখন সুপ্রিম কোর্ট এটা কিসের ভিত্তিতে বলেছে? সুপ্রিম কোর্ট দেখছে যে এই মেয়ের বয়স ছিল কম, 16 বছর, এবং এই ছেলে পরবর্তীতে একটা পঞ্চায়েত সালিশ একটা আয়োজন করা হয়। ওই পঞ্চায়েত বা সালিশে সে কিছু স্টেটমেন্ট দিয়েছিল, তার মধ্যে একটা ছিল যে সে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু দেখা গেল যে পরবর্তীতে সে যখন বিয়ে করার কথা বলছে, মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে, তখন সে পালিয়ে গেছে। এই যে পালানো, এই সমস্ত এভিডেন্সের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট বলেছে যে অ্যাট দ্য টাইম অফ টেকিং কনসেন্ট তার আসলে বিয়ে করার ইচ্ছা ছিল না, সুতরাং এটা রেপ। অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট লিগ্যাল পয়েন্টে একই কথা, অ্যাট দ্য টাইম অফ টেকিং কনসেন্ট। এক্ষেত্রে তার উদ্দেশ্যটা কি ছিল? হাইকোর্টের মনে হয়েছিল যে তার উদ্দেশ্য যে খারাপ ছিল সেটা প্রমাণিত হয় নাই। সুপ্রিম কোর্টের কাছে মনে হয়েছে যে উদ্দেশ্য ম্যালাফাইড ছিল, এটা প্রমাণিত হয়েছে। আরেকটা কেসের কথা আমরা যদি বলি, সেটা হচ্ছে অনুরাগ সনি ভার্সেস স্টেট অফ ছত্তিশগড়। এই কেসে কোর্ট অনুরাগ সনিকে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ করার অভিযোগে সাজা দিয়েছে। কেন দিয়েছে? কি এভিডেন্স তার কাছে এসেছে? কোর্ট বলেছে যে এখানে অ্যাট দ্য বিগিনিং তার উদ্দেশ্য ছিল ব্যাড ইন্টেনশন, হি নেভার ইন্টেন্ডেড টু ম্যারি দ্য ভিকটিম, অথবা কোর্ট বলেছে যে তার বিয়ে করার কখনোই কোনো উদ্দেশ্য ছিল না।
কোর্ট এটা কিভাবে বুঝেছে? কোর্ট এভিডেন্সগুলো দেখেছে এবং তার মধ্যে একটা ছিল যে যখন এই রেপের ঘটনা ঘটে আর বিয়ের মামলার বা এটা নিয়ে দুই পরিবারের মধ্যে একটা আলাপ আলোচনা চলছিল ভিকটিম এবং অ্যাকিউজডের পরিবারের মধ্যে, এই সময়টার মধ্যেই এই অ্যাকিউজড সে অন্য এক মহিলাকে বিয়ে করে ফেলেছে। অর্থাৎ সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একজনের সাথে ইন্টারকোর্স করেছে, এটা নিয়ে দুই পরিবারের মধ্যে একটা নেগোসিয়েশন চলছে যে বিয়ে করবে, 2-3 বার বিয়ের ডেট ফিক্স হয়েছে কিন্তু বিয়েটা হয় নাই। ইন দ্য মিন টাইম মে মাসের ঘটনা হচ্ছে এই রেপের ঘটনা বা সেক্সুয়াল ইন্টারকোর্সের ঘটনা, জুন মাসে তাদের একাধিকবার বিয়ের ফাংশন হওয়ার একটা কথা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা হয় নাই। কিন্তু জুন মাসেই এই অ্যাকিউজড অন্য এক নারীকে বিয়ে করেছে। সেই নারী এসে আবার কোর্টে সাক্ষী দিয়েছে যে তাদের বিয়ের কথাবার্তা আরও 1 বছর আগে থেকে চলছিল। অর্থাৎ 1 বছর আগে থেকে যেখানে অন্য এক নারীর সাথে বিয়ের কথাবার্তা চলে এবং আলটিমেটলি তাকেই বিয়ে করে, সেই ক্ষেত্রে মাঝখানে অন্য একজনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে ইন্টারকোর্স করা, কোর্ট মনে করেছে যে এইখানে এই অ্যাকিউজডের ইন্টেনশন ছিল না বিয়ে করার, সুতরাং কোর্ট তাকে সাজা দিয়েছে। অর্থাৎ বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা, এই প্রলোভন শব্দটার ইউজটা একটু মিসলিডিং। আমরা বলতে পারি বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ মামলা। এখন বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ মামলা সাজা কখন হবে? সাজা হবে যদি প্রতিশ্রুতিটা মিথ্যা প্রতিশ্রুতি হয়। যখন প্রতিশ্রুতিটা দেয়া হচ্ছে তখন যদি এটা অনার করা বা এটা পালন করার উদ্দেশ্য না থাকে তাহলে এটা রেপ হবে, মিসকনসেপশন অফ ফ্যাক্ট হবে এবং এই কনসেন্ট ইললিগাল হবে এবং ইললিগাল কনসেন্ট হওয়ার কারণে রেপ হবে। আর যদি অ্যাট দ্য টাইম অফ টেকিং কনসেন্ট এখানে উদ্দেশ্য থাকে বিয়ে করবে কিন্তু পরবর্তীতে হোয়াট এভার রিজন, ফ্যামিলি প্রেশার, অন্য প্রেশার, অপরপক্ষেরও দোষ থাকতে পারে বা ত্রুটি থাকতে পারে, এই কারণে যদি বিয়েটা না হয় তাহলে রেপের অ্যালিগেশন আসবে না। তাহলে আমাদের এই বার্ডেনটা কার উপর? যিনি মামলা করবেন প্রথমে তাকে প্রমাণ করতে হবে যে যখন কনসেন্ট নেওয়া হয়েছিল তখন থেকেই তার উদ্দেশ্য খারাপ ছিল, এই ব্যাপারে আমার এই এভিডেন্স আছে। আর যার বিরুদ্ধে অভিযোগ, আসামি, কেউ যদি এই মামলায় আসামি হন এই ধরনের, তাহলে তাকে প্রমাণ করতে হবে যে ওই সময়ে, তাকে প্রথমে কিছুই প্রমাণ করতে হবে না কারণ প্রমাণের দায়ভার বাদীর উপরে। অভিযোগ পক্ষ বা প্রসিকিউশন যদি তাদের প্রমাণ নিয়ে আসে যে এই সময় থেকে তার ইন্টেনশন ছিল না বিয়ে করার, সে ফলস প্রমিস করেছে, তাহলে অ্যাকিউজড তিনি প্রমাণ করবেন যে এই প্রমিস ফলস ছিল না বা ফলস প্রমিস যে অভিযোগ যে আসছে তার জন্য সাক্ষ্য প্রমাণ যা আনা হয়েছে সেগুলো পর্যাপ্ত না। অথবা আপনি বলবেন যে এই যে প্রমিস, এই প্রমিস ফলস না, এই প্রমিস ট্রু প্রমিস ছিল কিন্তু সাম আনফর্চুনেট রিজন এটা ব্রিচ হয়েছে বা ভঙ্গ হয়েছে। ধন্যবাদ সবাইকে।